আপনি কি কখনো ভেবেছেন যে সরকার কেন একটি সোনার সুযোগ সম্পর্কে দ্বিতীয়বার চিন্তা করছে? ধরুন, ভারতীয়দের সোনায় বিনিয়োগ করার অনেক উপায় আছে। আপনি ক্লাসিক পছন্দ হিসেবে শারীরিক সোনা কিনতে পারেন, যেমন চকচকে কয়েন, বার বা জনপ্রিয় গয়না। যদি আপনি আরও প্রযুক্তিসচেতন হন, তবে ডিজিটাল সোনাও আছে। অথবা যদি আপনি ধাতুটির মালিক না হয়েও বিনিয়োগ করতে চান, তাহলে রয়েছে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যা সোনার দামের সাথে সাথে চলে এবং শেয়ারের মতো স্টক এক্সচেঞ্জে লেনদেন করা যায়। কিন্তু আজকের গল্পের নায়ক হল সোভারেন গোল্ড বন্ডস, যা একসময় সোনার বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষস্থানীয় হিসাবে বিবেচিত হতো। তবে এই বন্ডগুলি হয়তো তাদের শেষের পথে চলে যাচ্ছে, কারণ সরকার কিছুটা চিন্তিত হয়ে উঠছে এবং নতুন বন্ড ইস্যু করা বন্ধ করার কথা ভাবছে। কিন্তু কেন? আসুন ঘড়ির কাঁটা পিছিয়ে নিয়ে যাই 2015 সালে। ভারতীয় রিজার্ভ ব্যাংক সরকারের সাথে যৌথভাবে সোভারেন গোল্ড বন্ডস চালু করে একটি সহজ কিন্তু উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে ভারতের সোনার প্রতি ভালোবাসা কমানো, দেশের সোনা আমদানি কমানো এবং ক্রমবর্ধমান কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি সামাল দেওয়া। ভাবুন, সরকার আমাদের শারীরিক সোনার মিষ্টি আকর্ষণ থেকে আরও আধুনিক এবং অর্থনৈতিক কিছুতে পরিবর্তন করতে উৎসাহিত করার চেষ্টা করছে। এই ধারণাটি ছিল সরল। শারীরিক সোনা কেনার পরিবর্তে আপনি একটি বন্ডে বিনিয়োগ করতে পারতেন যা সোনার মূল্যের সাথে যুক্ত। এর উপরে আপনি প্রতি বছর একটি নির্দিষ্ট সুদ পেতেন। 8 বছর বন্ডটি ধরে রাখুন এবং যে কোনো রিটার্ন পুরোপুরি ট্যাক্স মুক্ত হতো। এটি সত্যিই একটি মিষ্টি চুক্তির মতো শোনাচ্ছিল, তাই না? এই বন্ডগুলি সোনার মূল্যের সাথে তাল মিলিয়ে চলত, ঠিক আপনার পরিবারের উত্তরাধিকার গয়নার মতো। ইস্যুর মূল্য নির্ধারণ করা হয়েছিল সাবস্ক্রিপশনের আগে শেষ 3টি ব্যবসায়িক দিনের সর্বোচ্চ বিশুদ্ধ সোনার গড় বন্ধ মূল্য ভিত্তিক করে, যাতে সোভারেন গোল্ড বন্ডস সবসময় বর্তমান বাজার মূল্যের প্রতিফলন ঘটায়। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীরা এই বন্ডগুলিকে পছন্দ করেছিলেন। তারা সোনায় বিনিয়োগ করতে পারতেন বিনা ঝামেলা বা নিরাপত্তা নিয়ে চিন্তা না করে, এবং সেই সাথে প্রতি বছর স্থির 2.5% সুদ পাওয়াও ছিল। সরকারও খুশি ছিল। এই বন্ডগুলি ইস্যু করার মাধ্যমে সরকার ঐতিহ্যবাহী সরকারি বন্ডের তুলনায় কম সুদে টাকা ধার করতে পারত, কারণ বিনিয়োগকারীরা এই বন্ডগুলির স্বল্প ঝুঁকিপূর্ণ প্রকৃতির কারণে কম রিটার্ন গ্রহণ করতেন, যা নিজেই সরকারের দ্বারা সমর্থিত। প্রথম কয়েক বছর এই কৌশলটি কাজ করেছিল। এটি কেবল সরকারের উদ্যোগগুলিতে তহবিল সরবরাহ করতে সাহায্য করেনি, বরং সোনা আমদানি কমাতেও সাহায্য করেছিল, যা অর্থনীতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছিল এবং কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি বাড়িয়েছিল। কিন্তু যে কোনো ভালো গল্পের মতো এখানে একটি মোচ ছিল। 2015 এবং আগস্ট 2024 মধ্যে ভারতে সোনার দাম 180% বেড়ে যায়। এর মানে হলো যে বিনিয়োগকারীরা কেবল বার্ষিক সুদ পকেটে রাখছিলেন না, বরং তাদের সোভারেন গোল্ড বন্ডগুলির মূল্যও আকাশচুম্বী হতে দেখছিলেন। এবং যদিও এটি বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত খবর ছিল, সরকার এর জন্য ততটা খুশি ছিল না। সোভারেন গোল্ড বন্ডগুলি একটি ভালো চুক্তি যখন সোনার দাম স্থিতিশীল থাকে বা ধীরে ধীরে বাড়ে। কিন্তু যখন সোনার দাম রকেটের মতো উঠে যায়, তখন সরকারকে প্রাথমিকভাবে যা আশা করেছিল তার চেয়ে অনেক বেশি পরিশোধ করতে হয়। ধরুন, 2015 সালে প্রথম ব্যাচের সোভারেন গোল্ড বন্ডগুলি ইস্যু করা হয়েছিল, যেখানে সরকার 245 কোটি টাকা সংগ্রহ করেছিল। সেই সময়ে সোনার দাম ছিল প্রতি গ্রাম 2684 টাকা। কিছু বছর পর যখন বন্ডগুলি পরিপক্ক হয়েছিল, সোনার দাম প্রতি গ্রামে 6132 টাকায় উঠে যায়, 128% বৃদ্ধি। ভারতীয় রিজার্ভ ব্যাংককে বিনিয়োগকারীদের উচ্চতর পরিমাণ পরিশোধ করতে হয়েছিল, সেই সাথে অর্জিত সুদও। বিষয়টি পরিষ্কার করতে, ভাবুন আপনি একটি নির্দিষ্ট সুদের হারে একটি ঋণ নিয়েছেন, কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের পরিকল্পনা করেছেন, কিন্তু অপ্রত্যাশিত কারণে আপনি পরিকল্পিত পরিমাণের চেয়ে অনেক বেশি ঋণী হয়ে পড়েছেন। ঠিক এটিই সোভারেন গোল্ড বন্ডগুলির সাথে ঘটেছিল। প্রথম ব্যাচের বন্ডগুলির জন্য সরকার শেষ পর্যন্ত যা সংগ্রহ করেছিল তার চেয়ে 148% বেশি পরিশোধ করেছিল, যখন আপনি সুদ এবং বন্ড রিডেম্পশনের মূল্য একত্রে হিসাব করেন। এবং এখানে মজার ব্যাপার, যখন সরকার আশা করেছিল যে এই বন্ডগুলি ভারতীয়দের সোনা কেনার অভ্যাস থেকে সরিয়ে দিতে সাহায্য করবে, তখন দেখা গেছে যে পুরানো অভ্যাসগুলি সহজে মরে না। সোভারেন গোল্ড বন্ডগুলির আকর্ষণের সত্ত্বেও শারীরিক সোনা তার আকর্ষণ ধরে রেখেছে। সবশেষে, আপনি কি কোনো বিয়েতে একটি বন্ড আপনার গলায় ঝুলিয়ে রাখতে পারবেন? তাহলে যা শুরু হয়েছিল সোনা আমদানি কমানোর এবং কম সুদে টাকা ধার করার একটি বুদ্ধিমান কৌশল হিসেবে, তা সরকার জন্য একটি ব্যয়বহুল প্রস্তাবে পরিণত হয়েছে।
আপনি ভাবতে পারেন যে সরকার সোভরেন গোল্ড বন্ডগুলি প্রথমে চালু করেছিল কেন, যদি তা দীর্ঘমেয়াদে এত ব্যয়বহুল হতে যাচ্ছিল। আচ্ছা, 2015 সালে পরিস্থিতি অনেক ভিন্ন ছিল। সরকার একটি ক্রমবর্ধমান কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতির সাথে লড়াই করছিল, প্রধানত উচ্চ সোনা আমদানির কারণে, এবং সোনার দাম কয়েক বছর ধরে কমছিল। ভারতীয় রিজার্ভ ব্যাংক সোভরেন গোল্ড বন্ডগুলিকে এই সমস্যাগুলি মোকাবেলার একটি উপায় হিসাবে দেখেছিল, একই সাথে ভারতীয়দের জন্য একটি নিরাপদ এবং লাভজনক বিনিয়োগের সুযোগ করে দিতে চেয়েছিল। বাজি ছিল যে সোনার দাম স্থিতিশীল থাকবে বা আরও কমে যাবে, যার ফলে সরকার 2.5% সুদে অর্থ সংগ্রহ করতে পারবে, যা ঐতিহ্যবাহী বন্ডের 7%-এর তুলনায় অনেক কম। কিন্তু কেউই সোনার দামের পরবর্তী উত্থানের পূর্বাভাস দিতে পারেনি, যা একটি ব্যয়বহুল মাথাব্যথায় পরিণত হয়েছিল। সোভরেন গোল্ড বন্ডের 667টি ব্যাচের মধ্যে মাত্র 4টি পরিপক্ক হয়েছে। এর মানে হল সরকার এখনও সামনে 61টি ব্যাচের সম্মুখীন হচ্ছে, যা আগামী কয়েক বছরে পরিপক্ক হবে, যার শেষটি 2032 সালে শেষ হবে। যদি সোনার দাম বাড়তে থাকে, তবে সরকারকে এই পরিশোধগুলি কভার করার জন্য আরও গভীরে তার পকেটে হাত দিতে হবে। সরকারের হাতে এখনও কিছু বিকল্প রয়েছে। এটি নতুন বন্ড ইস্যু করা বন্ধ করতে পারে যতক্ষণ না সোনার দাম স্থিতিশীল হয়, অথবা এটি বন্ডের গঠন পরিবর্তন করতে পারে, সম্ভবত রিটার্ন কিভাবে ট্যাক্স করা হয় তা পরিবর্তন করে। তবে এই ধরনের পরিবর্তনগুলি সোভরেন গোল্ড বন্ডগুলিকে বিনিয়োগকারীদের কাছে কম আকর্ষণীয় করে তুলতে পারে, এবং সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া একটি কঠিন কাজ। আপাতত ভারতীয় রিজার্ভ ব্যাংক মনে হয় বিরতি বোতামটি চাপছে, সম্প্রতি কোনো নতুন সোভরেন গোল্ড বন্ড ইস্যু করা হয়নি। সরকার আগামী অর্থবছরের জন্য তার ইস্যুর লক্ষ্যমাত্রাও কমাচ্ছে। কিন্তু যদি সোনার দাম বাড়তে থাকে এবং এই বন্ডগুলির খরচ বাড়তে থাকে, তাহলে কি সরকার সোভরেন গোল্ড বন্ডগুলির উপর থেকে সবই তুলে নেবে? ততক্ষণ পর্যন্ত আশা করি আপনি আমার ফাইন্যান্সিয়াল রূপকথা পডকাস্ট চ্যানেলে আনন্দের সাথে ফিরে আসবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন এবং টুইটারে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না।